নিহতের সংখ্যা বেড়েই চলছে নেপালে। প্রাণহানি এখন পর্যন্ত 475। বিধ্বস্ত এলাকায় প্রয়োজন জরুরি সহায়তা। নতুন করে বন্যার সংখ্যায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন। খুনের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি, অহরহ মিলছে জামিন। বিচারহীনতার সংস্কৃতি বদলের তাগিদ। বয়সে এগুলো পরিকল্পনায় পিছিয়ে ঢাকা, ব্যবস্থাপনায় গাফিলতি দেখছেন নগরবিদরা। পূর্বাচল সহ নতুন ঢাকা নিয়ে হতাশা। স্বস্তি নেই রাজধানীর সবজির বাজারে। ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের। চট্টগ্রামের সরবরাহ বাড়লেও নাগালের বাইরে ইলিশ। মাছ আছে কিন্তু কোয়ালিটির মাছ পাওয়া যাচ্ছে না। কোয়ালিটির মাছ কিনতে গেলে দাম বাড়বে। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে আশাই করা সম্ভব না যে আমরা ইলিশ খাবো এই বাংলার মাটিতে। তো সব নিত্যপণ্যের দাম শুধু বাইরেই চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যাতে বাজারটা আপনারা একটু নিয়ন্ত্রণ করেন। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সানিব রিধা। নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 475 জন। এখনও নিখোঁজ স্থানীয় বিদেশি নাগরিক সহ প্রায় 1,500 মানুষ। এ পর্যন্ত উদ্ধার হয়েছেন প্রায় 800 জন। এর মধ্যে নেপাল তিব্বত সীমান্তে নতুন করে বন্যার ঝুঁকি বাড়ায় উদ্ধার অভিযান স্থগিত করেছে চীন। বিস্তারিত পেনুকা সুলতানার প্রতিবেদনে। গেল বুধবার ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে। বিজ্ঞানীদের ধারণা, হিমবাহ ধসের পর চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেনদেন নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র গতিতে ছুটলে শুরু হয় এই বিপর্যয়। বন্যার তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে কাদায় ডুবে যায় একের পর এক গ্রাম। বিধ্বস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, রাস্তা ও সেতু। হতাহত হন অনেকেই। এখনও নিখোঁজ রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। ইউনিসেফ বলছে, নেপালের বিধ্বস্ত এলাকায় কমপক্ষে 17,000 শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। উদ্ভূত এই পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীদের দল। সাহায্যের হাত বাড়িয়েছে চীন, দক্ষিণ কোরিয়া সহ আন্তর্জাতিক মহল। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন 30,000-এর বেশি কর্মী। आदमी लोग जो दो है ना, सब वो जो डेड बॉडीज हो सकते हैं, जो ऊपर से फ्लडिंग में बह के जो आए वो हो सकते हैं। हम अभी बता नहीं सकते, हम अभी काम कर रहे थे। Definitely we don't know what is inside there. We need to wait for the rescue and evacuation part. এরই মধ্যে বন্যা কবলিত এলাকার ভটকশী নদীতে আবর্জনা জমে সৃষ্ট হ্রদের পানি ক্রমেই বাড়ছে এবং যে কোনো সময় তা উপচে পড়ে বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে তিব্বত ও নেপালের যে স্থানে হিমবাহ ও পাথর ধস হয়েছে সেখানে আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে বন্যা হতে পারে বলছে চীন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন কলকাতার 32 সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দল। গেল বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন নিখোঁজের স্বজনরা। তিব্বত সীমান্তে কৈলাস পর্বত ও মানস সরোবরে বেড়াতে গিয়ে কাছের মানুষের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তারা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন দীপক দেবনাথ। নেপালে ভয়াবহ পাহাড়ি ঢাল ও আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রী ও শ্রমিকরা। এর মধ্যে বুধবারের দুর্যোগের পর আর যোগাযোগ করা যায়নি কলকাতার 32 সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দলের সঙ্গে। কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তাদের পরিবারের সদস্যরা। একটি বেসরকারি ট্রাভেলার্স প্রতিষ্ঠানের সহায়তায় গেল 21শে আগস্ট নেপালে যান উত্তর 24 পরগনা জেলার বারাসাতের পাইওনিয়ার পার্কের বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির হয়ে যাওয়ার কথা ছিল মানস সরোবর, কিন্তু দুর্ঘটনার দিন গেল বুধবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি যেদিনকে যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছে। এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা অমরনাথ পাল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবেক এই জেনারেল ম্যানেজারও বুধবার কৈলাস মানস সরোবরে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু এদিন সকাল থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারছেন না ভাই বিক্রম। তিনি জানালেন, উদ্বেগ আর আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না। हम लोग तो बहुत आतंक में है, जो उसका परिस्थिति देख रहा है बहुत आतंक में है। वो सेफली घर आ जाए, यही हमारा कामना है। গত 21শে আগস্ট হাওড়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। মঙ্গলবার এক দফা মোবাইলে কথা হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আদেও তিনি জীবিত আছেন কিনা এমন দুর্ভাবনায় নাজেহাল শর্মিষ্ঠার পরিবারের সদস্যরা। হাওড়া জেলার হাতগাছি এলাকার বাসিন্দা অনিতা দাস 68 বছর বয়সী এই নারীর সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। দফায় দফায় চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নিখোঁজ ওই 32 জনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আশ্বাস দিয়েছে এই নিখোঁজদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। দীপক দেবনাথ, এখন কলকাতা। সরকারের প্রথম 7 মাসে পুলিশের দেয়া হিসাব বলছে প্রতিদিন গড়ে 10টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই হত্যার শিকার হয়েছে 298 জন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি রয়েছে। এছাড়া অহরহ জামিনও মিলছে খুনের মামলায়, যদিও পুলিশ বলছে নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও দেখুন আরিফ হোসেনের প্রতিবেদনে। জীবনের শেষ বয়সে গগনপতি চেয়েছিলেন শান্তির নীড়, পেনশনের টাকায় বাড়ির কাজও ধরেছিলেন। তবে কে জানতো, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তৈরি করা ঘরেই পরিবার সহ হত্যার শিকার হতে হবে তাকে। এবার চলতি মাসের 12 তারিখের সিলেটের একটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। ঘরের মধ্যে ঠিক একইভাবে প্রবাসী দম্পতি ও কাজের মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। জুন মাসে লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে মা ও 3 মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে ঘরের মধ্যে থাকা মানুষের নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনা দেখে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ হেডকোয়ার্টারের হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে হত্যা হয়েছে 287 জন, ফেব্রুয়ারিতে 250 জন, মার্চে 317 জন, এপ্রিলে 288 জন, মেতে 210 জন, জুন মাসে 326 জন এবং জুলাইয়ে 298 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া জুন থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসে রাজধানীতে খুনের ঘটনা ঘটেছে 60টি, যার মধ্যে পারিবারিক কলহে খুন হয়েছে 14 জন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে 10 জন, সম্পত্তি সংক্রান্ত বিরোধে খুন হয়েছে 4 জন, জমি সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে 1 জন, পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে 8 জন, নারী ও শিশু সংক্রান্ত খুন 3 জন ও অন্যান্য কারণে 18 জন খুন হয়েছে। পুলিশ বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, খুনের ঘটনায় উদ্বেগের কিছু নেই। পরিসংখ্যান যদি আপনি দেখেন, অন অ্যাভারেজ আমাদের প্রতি বছর কিন্তু 3,500 মতো খুন হয়। এটা কিন্তু এমন না যে খুনের সংখ্যা বেড়েছে। এখন ঘটনাটা যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কয়েকটা ঘটনা খুব সেন্সিটাইজ হওয়ার প্রেক্ষিতে এইটা নিয়ে খুব বেশি মানুষ হয়তো বা আলোচনা করে এবং অনেকে আতঙ্কেও ভোগে। খুনের ঘটনায় মামলা হয়, তবুও জামিন পাওয়ার ঘটনা প্রতিদিনের। কিভাবে? যদি তার এফআইআর, চার্জশিট, সুরতহাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট, এইগুলো যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে যদি তৈরি করা হয় এবং দক্ষ লোকের হাতে, কারণ আমরা জানি যত দেরি হবে তত মামলার এভিডেন্সগুলো নষ্ট হতে থাকে, তত আসামির পক্ষে মামলা থেকে বের হয়ে আসাটা সুযোগ তত তৈরি হয়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এর পেছনের কারণ বিচারহীনতার সংস্কৃতি। আমাদের দেশে সবাই টাকা জেনারেট করতে চায়, টাকা আর্ন করতে চায়, কিন্তু সেই টাকা আর্ন করার জন্য তার যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তারা করতে চায় না। খুব সহজে তারা বড় ইনকাম তারা জেনারেট করতে চায়, যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো এখানে বাড়তেছে। এখন তার দরকার টাকা, তার দরকার ক্ষুধা নিবারণ করা, তার দরকার টাকা জেনারেট করা, কিন্তু সে কীভাবে করবে? দুটো ওয়ে, হয় সে অপরাধ করবে, অপরাধ করে
সে টাকা ইনকাম করবে অথবা সে পরিশ্রম করবে, সে তো পরিশ্রম করতো কিন্তু কোনো না কোনো কারণে তার পরিশ্রম ত্যাগ করার সুযোগ নেই, তখন সে কী করবে, সেকেন্ড অপশনটা সে নিয়ে নেবে। হত্যার কারণ ভিন্ন হলেও প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রশ্ন ওঠে কেন থামছে না সহিংসতা। অপরাধ বিশ্লেষকরা মনে করে দ্রুত বিচার, সামাজিক বিরোধের মীমাংসা, অস্ত্রের অবৈধ ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদন্ত হত্যাকাণ্ড কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঢাকা বারবার বদলেছে তার ঠিকানা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা পুরান ঢাকা থেকে পরিকল্পিত নতুন ঢাকা, আর এখন আগামীর স্বপ্ন নিয়ে পূর্বাচল। প্রতিবারের প্রতিজ্ঞা সুন্দর, নিরাপদ আর বাসযোগ্য একটি শহর। তবে আদৌ কি আধুনিক নগর গড়ে উঠেছে, নাকি শুধুই ঠিকানা বদলাচ্ছে শহর? শুধু কি ঠিকানা বদলালেই নগর জীবন বদলায়, নাকি বদলাতে হয় পরিকল্পনা, ব্যবস্থাপনা আর নাগরিক মানসিকতাও? ঢাকা দিবস ঘিরে তারই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। সবকিছুর শুরু এখানেই। বুড়িগঙ্গার বুক চিরে গড়ে উঠেছিল ঢাকার প্রাণ, সরুগুলি, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস। সব মিলিয়ে পুরান ঢাকা ছিল এক জীবন্ত নগর। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বেড়েছে, ভবন বেড়েছে, কমেছে খোলা জায়গা। অপরিকল্পিত ভবন, অগ্নিঝুঁকি, সংকীর্ণ রাস্তা, যানজট, বায়ু দূষণে ধীরে ধীরে বসবাসের জন্য কঠিন হয়ে ওঠে এক সময়ের প্রাণকেন্দ্র। মৌলিক অধিকারগুলোও যেন হারিয়ে গেছে মাত্র কয়েক দশকে। নতুন টাউন, নতুন শহরে যেই সুবিধাগুলো ওনারা ভোগ করে, সেরকম ভোগ কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। রাস্তাঘাটে দেখবেন অপরিচ্ছন্ন, ফুটপাত দিয়ে ভরা, মানুষ সাধারণভাবে চলতে পারছে না। একসময়ের জীবন্ত নগর যখন নুয়ে পড়ল অল্প বয়সের ভারে, তখন প্রশ্ন উঠল, ঢাকার ভবিষ্যৎ কি অন্য কোথাও? স্বস্তির শ্বাস নিতে মানুষ পা বাড়ালো নতুন শহরে। নগর ছড়িয়ে পড়ল পশ্চিমে, উত্তরে। গড়ে উঠল উত্তরা মিরপুরের মতো নতুন নতুন আবাসিক এলাকা। একসময় যেগুলোকে বলা হয়েছিল পরিকল্পিত ঢাকা, কিন্তু কয়েক দশক পর আবারও একই অভিযোগ। ঘনবসতিপূর্ণ একটা সিটি, সে অনুযায়ী আমাদের সবকিছুরই পর্যাপ্ত পরিমাণ প্রাপ্যতা পাইনি আমরা এখানে। যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আমরা টাইম মতো পাচ্ছি না, বা সবাই পাচ্ছে না। যাদের দরকার তারাই পাচ্ছে না, কিন্তু যাদের দরকার নেই তারা এটাকে পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারতেছে। ঘর থেকে বেরোলে এখানে থমকে যায় পথ, যানজটে সড়ক অবরোধ, হাঁটার পথও বন্ধ দখলে। ডেঙ্গুতে মৃত্যু যেন নিত্যদিনের হাজারি, কোথাও কোথাও অপরাধের আতঙ্ক। এখন অল্প বৃষ্টিতে ডুবে যায় ঢাকা। খাল দখল কিংবা মনমর্জির অট্টালিকা, কোনো কিছুতেই যেন খেয়াল নেই এই শহরের। আধুনিকতার বদলে এই শহরও হাঁটছে পুরান ঢাকার পথে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা অগ্রগামী না হয়ে পেছনে যাওয়ার দায় রাষ্ট্র ও সমাজের। একমুখী যোগাযোগ ব্যবস্থাই ছিল প্রথম ভুল। এছাড়া নগর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সীমাহীন দুর্নীতি আজ ভোগাচ্ছে মানুষকে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াসা ছিল, আমাদের পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি আমাদের ছিল পরিবেশ অধিদপ্তর। কেউই কিন্তু কাজটা করেনি, এবং এই কাজ না করার পেছনে তাদের সীমাহীন দুর্নীতি এবং এই যে দেশ এবং শহরের প্রতি ভালোবাসার অভাব এবং দায়িত্ব অবহেলা, সব কিছু মিলেই এখন দেখা যাচ্ছে যে ঢাকার নগরায়নকে আমরা অপরিকল্পিত নগরায়ন বলি, কিন্তু শব্দটা হবে আসলে স্বেচ্ছাচারী নগরায়ন এবং দুর্নীতিগ্রস্ত নগরায়ন। পরিকল্পনা, আইন প্রয়োগ, নাগরিক সচেতনতা এবং সুশাসনের উপর জোর দিয়ে যে শহর গড়ে ওঠার কথা ছিল, তা কেন হয়ে উঠল না? উত্তরে ঢাকা গড়ার দায়িত্বে থাকা সংস্থা বলছে নিজেদের গাফিলতের কথা। সংস্থা হিসাবে তো রাজুকের অবশ্যই কিছু ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নেই। এইখানে ব্যর্থতাটার জন্য ভূমি মালিক বা বাড়ি মালিকরাও দায়ী, এবং রাজুকের পরিদর্শন টিমও দায়ী। হ্যাঁ, এখানে দুটাই মিলেই একটা যোগসাজশ বলি বা যাই বলি, আন্ডারহ্যান্ড এটা হচ্ছে। এবার বয়সের ভারে নুয়ে পড়ার আগেই পরবর্তী ঠিকানা খুঁজছে 3 কোটি মানুষের এই শহর। দৃষ্টি পূর্ব দিকে, নাম পূর্বাচল। প্রশস্ত সড়ক, আধুনিক অবকাঠামো, পরিকল্পিত নগর। অনেকের চোখে এটাই ভবিষ্যতের ঢাকা। এখানেই নতুন স্বপ্ন দেখছেন হাজারো মানুষ, তবে আছে হতাশার গল্প। কিন্তু পুরান ঢাকার পর নতুন ঢাকা, আর ঢাকার পর পূর্বাচল। শহর বদলেছে, কিন্তু বদলে গেছে কি ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা বলছেন, বাসযোগ্য নগরের জন্য শুধু শহর বদল নয়, রাজনীতির ঊর্ধ্বেই ভাবতে হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রই তো সব কিছু হয়, যত কথাই বলেন। রাষ্ট্র মানে আমরা বলছি যারা ক্ষমতায় থাকেন, তারা চাইছেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এমন পরিকল্পনা দরকার যেখানে সত্যিকার অর্থে উদাহরণ ঘটে। এখন আমি মনে করি মানে ইতিবাচক করার একমাত্র বড় লক্ষ্য হলেও হতে পারে আর কি।
একটি শহর শুধু ইট বালু আর কনক্রিট দিয়েই তৈরি হয় না, শহর তৈরি হয় পরিকল্পনা, আইনের প্রয়োগ, সুশাসন এবং সচেতনতার উপর। এসব ছাড়া শুধু জায়গা বদলালেই বদলাবে না ঢাকার ভবিষ্যৎ। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে স্বপ্নের নাম পূর্বাচল, আগামী কয়েক দশক পর সেই স্বপ্ন কি পরিণত হবে একটি পুরান ঢাকা বা নতুন ঢাকায়, নাকি বদলাবে ইতিহাস? সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক দশক। রাজু আহমেদ, এখন ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে সবজির বাজারে দরদাম কেমন দেখছেন? সানি, বেশ কিছুক্ষণ আগে আমরা আসলে কারণ বাজার ছিলাম। যে কারণ বাজার থেকে আপনি জানেন যে রাজধানীর অন্যান্য বাজারগুলোতে কিন্তু সবজি থেকে মাছ থেকে শুরু করে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো সরবরাহ করা হয়। এবং আমরা যে একটা পার্থক্য দেখেছি, অবশ্য আপনি জানেন যে হাতিরপুল বাজারের যে নিত্যপণ্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি পণ্যেই মোটামুটি কিছুটা বেশি, 10 থেকে 20 টাকা কেজিতে বেশি। তবে সবজির বাজারের যারা বিক্রেতা রয়েছেন তারা কারণ বাজারের বিক্রেতাদের মতোই বলছেন যে গত সপ্তাহের তুলনায় প্রত্যেকটি সবজিরই 10 থেকে 15 টাকা 20 টাকা কেজিতে কম আছে। তবে ক্রেতাদের কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই দাম নিয়ে। তবে যে বিষয়টি সবচেয়ে উল্লেখ করতে হয় সেটি হলো যে মাছের বাজার কিন্তু বেশ চড়া। আমরা দেখেছি যে মাছগুলো বেশি চলে, সাধারণত ভোক্তারা বেশি খায় সেই মাছগুলো, যেমন কই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, রুই, কাতলা, এই মাছগুলোর দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত বেড়েছে আমরা দেখেছি। অন্যদিকে যে জাতীয় মাছ ইলিশের কথা আমরা বলছি, এই সময় কিন্তু ইলিশের দাম আমরা বিক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় 100 থেকে 200 টাকা কেজিতে কমেছে। কিন্তু এই কমার পরেও কিন্তু তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি, বরঞ্চ এই দামের যে তেজ, সেই তেজের কারণে ক্রেতারা আসলে ইলিশের দাম জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছেন বলে অনেকে মন্তব্য করছেন। এই হচ্ছে মাছের বাজারের অবস্থা। অন্যদিকে আবার যে মুদি পণ্য দোকানের যে পণ্যগুলো আমরা দেখি, চাল, ডাল, তেল, এই পণ্যগুলোর মধ্যে চিনি এবং ময়দা, আটার দাম কেজিতে বেড়েছে আমরা জানতে পেরেছি। তবে চালের বাজার স্থিতিশীল রয়েছে। তবে আমরা জানি যে 2 সপ্তাহ আগেও কিন্তু পোলাও চালের যে দাম সেটি কিন্তু বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকার মতন। সেই দামটা আর বাড়েনি, তো কমবে কিনা সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে খাওয়ার চাল যেগুলো রয়েছে, সেই মিনিকেট চাল থেকে শুরু করে অন্যান্য চালগুলো, সেই দামটা কিন্তু স্থিতিশীল রয়েছে। অন্যদিকে মাংসের বাজারের কথা যদি বলি, সেখানে কিছুটা স্বস্তি রয়েছে। মুরগির দাম আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে, 170 থেকে 80 টাকা, 90 টাকা এর মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগির দামও কিন্তু কিছুটা কমেছে। সোনালী মুরগির দাম 310 টাকা, 20 টাকা এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো সেই জায়গায় বলা যেতে পারে একটা মিশ্র অবস্থা রয়েছে বাজারে। মাংসের দামে স্বস্তি থাকলেও মাছের বাজারে তেজ রয়েছে, চড়া রয়েছে দাম। সবজির বাজারে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কিছু সবশেষ। রাজধানীর হাতিরপুল থেকে সবজির বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। এদিকে টানা বৃষ্টিতে সিলেটে আবারও বাড়ছে বিভিন্ন সবজির দাম। কাঁকরোল, টমেটো, গাজর, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি গড়ে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হয়। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সানি, দেখেন, বৈরী আবহাওয়ার কারণে এবং সরবরাহ সংকটের কারণে কিন্তু ক্রমশ বাড়ছে সবজির দাম। আমরা গত সপ্তাহে এসে যেমনটি দেখেছিলাম যে সবজি কিন্তু কোনো রকমই স্বাভাবিক দামে নেই। প্রতিটি সবজি আমরা দেখছি যে 80 থেকে 100 টাকা কেজিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং গড়পড়তা যদি বলি, সেই গড়ে কিন্তু 80 টাকার নিচে বা 70 টাকার নিচে কোনো সবজি পাওয়াটা কিন্তু আসলে এই মুহূর্তে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যদি আজকের বাজার দর বলি, সেক্ষেত্রে পটলের দাম বলতে হয়, পটল কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা কেজি ধরে। এছাড়াও যে মূলা বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা কেজি ধরে। সবচেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে টমেটো 120 থেকে 140 টাকা পর্যন্ত এখানে বিক্রি করা হচ্ছে। এছাড়াও গাজর বিক্রি করা হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি ধরে। শসা বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি ধরে। বেগুন কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি ধরে। করলা বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি ধরে। এবং আমরা দেখছি যে লাউ কিন্তু প্রতি পিস এখানে 100 থেকে 150 টাকা
কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কাঁকরুলের দামও বেড়েছে, কাঁকরুল কিন্তু 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া শিমের কথা যদি বলতে হয়, শিমের দামও কিন্তু বেড়েছে। শিম কিন্তু আজকের বাজারে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি যে পেঁপে কিন্তু বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি ধরে। এছাড়া আলুর দাম কিন্তু 25 থেকে 30 টাকায় মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে শাক যেগুলো রয়েছে, বিভিন্ন পদের শাকের দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল এই মুহূর্তে রয়েছে। তবে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন জাতের সবজির যে দামের ব্যাপারটি, সেটি কিন্তু আসলে কোনোভাবেই কমছে না, বরং এটি বাড়ছে। আমরা যেমনটি কথা বলছিলাম এখানকার বিক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরবরাহ সংকটের কারণে এবং বৈরী আবহাওয়া, টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু দাম বেড়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পরিবহনে একটি সংকট কিন্তু রয়েছে। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের যে বেহাল দশা, সেই ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কারণে কিন্তু পরিবহনের খরচ ইতোমধ্যে বেড়েছে, এবং যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সবজির দাম কিন্তু হু হু করে বাড়ছে। এবং আমরা এই যে সিলেটের রিকাবি বাজারে রয়েছি, এখানে তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে কিছুটা সবজির দাম অন্যান্য সময় বাড়তি থাকে, কিন্তু আজকে তার চেয়েও কিন্তু বাড়তি দামে এখানে বিক্রি করা হচ্ছে। এবং আমরা যেমনটি কথা বলছিলাম এখানকার ক্রেতাদের সাথে, ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, তারা বলছেন যে আসলে এই যারা একটা বাজেট নিয়ে 200 বা 300 টাকা নিয়ে যারা সবজি কিনতে আসেন, এই 200 বা 300 টাকায় কিন্তু 2 পদের সবজি কেনাও সম্ভব হয় না, কারণ প্রতিটি সবজি গড়ে কিন্তু 80 থেকে 100 টাকা চলে গেছে। এখন তারা বলছেন যে আসলে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই এই মুহূর্তে, কড়াকড়িভাবে কিন্তু বাজার মনিটরিং প্রয়োজন। তো এই ছিল সানি আমার কাছে সিলেটের সর্বশেষ সবজি বাজারের পরিস্থিতি। সিলেট থেকে সবজি বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় আছে, তাদের জন্য নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থা। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী, অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কজন তা জানার কোনো উপায় নেই। এটি তিক্ত বাস্তবতা। আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে, এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করেছি। সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার 7 এবং নাটোরের 1 প্রবাসীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10:15 আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে নিহত 7 জনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে নাটোরের মহিষডাঙ্গা ভাটোপাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিউল ইসলামের জানাজা হয়। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশিদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নজরের মরদেহ দেশে পৌঁছায়। সরকার এবং দেশবাসীর কাছে আশা রাখবো এই 7টি পরিবারের যেন খোঁজখবর রাখা হয়। 2টা মাও আছে, একটা বউ আছে, 2টা বাচ্চা আছে ছোট ছোট। এই বাচ্চাগুলো আর এদেরকে খাওয়ানোর মতন আর কেউ নেই। আমি 2 সরকারের কাছে, সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি যে তথ্য সত্য হোক, তদন্ত হোক। আগামী দিনে তাদের পরিবারের জন্য যেটুক সর্বোচ্চ সহযোগিতা দেওয়া যায় এ বিষয়ে সরকার খুব সচেতন কাজ করছেন, চেষ্টা করছেন। আগামী দিনে আপনারা দেখবেন যে সব পরিবারকে একটা সহযোগিতা দেওয়া হবে। মৌলভীবাজারে সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরা কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায় বৃহস্পতিবার রাতে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বড়লেখা সীমান্তের কুমারশাইল এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের ধাওয়া করলে তারা বিজিবির উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে একজন পালিয়ে গেলেও আহত এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ভারতীয় ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। পলাতক চোরাকারবারি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি বর্ডার গার্ডস বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কুমিল্লার টমছপ ব্রিজ থেকে নওগাঁও চৌমুহনী পর্যন্ত কান্দিখালের পশ্চিমে রিটাইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ 4 বছরেও শেষ হয়নি। 10,63,93,000 টাকা প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় নির্মাণাধীন অংশ খসে পড়ছে। রডে ধরেছে মরিচা, চুরি হচ্ছে ফেলে রাখা রডও। 18 মাস কাজে শেষের কথা থাকলেও শেষ না করে কাজ ছেড়ে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিসার্স হক এন্টারপ্রাইজ। প্রকল্প নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নতুন টেন্ডারের মাধ্যমে কাজ করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। ফোরকান হোসেনের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। মাত্র 926 মিটার রিটার্নিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ ফেলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে প্রকল্পটি থমকে আছে পুরোপুরি। এই প্রকল্পের লক্ষ্য ছিল নগরীর পানি নিষ্কাশনে খাল প্রশস্তকরণে রিটার্নিং ওয়াল এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা। 2022 সালের মে মাসে শুরু হওয়া প্রকল্পটি 18 মাসে শেষ করার চুক্তি ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে, কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 200 মিটার। ফলে দীর্ঘদিন পড়ে থাকায় রোদ বৃষ্টিতে খসে পড়ার উপক্রম দেয়াল, ভেঙে গেছে ওয়াকওয়ের অংশবিশেষ। রাতের আধারে নির্মাণাধীন কাজের রড কেটে নিচ্ছেন দুর্বৃত্তরা। বিভিন্ন মাদক সাবাইকের রডগুলি খুলে নিয়ে যাচ্ছে, এগুলি দিয়ে কোনো কাজ হবে না। পরে আবার এগুলির ভিতরে কাজ করলে কাজের মানগুলো থাকবে না। কিছু কাজ করে ফেলাই রাখে, আবার মানুষের ভোগান্তি, তারপর যে কাজটা একবারে একসাথে করে না। এদিকে প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পরিত্যক্ত নির্মাণাধীন অংশ ভেঙে রিটেন্ডারের মাধ্যমে নির্মাণের দাবি বাসিন্দাদের। এটা হলে ফুটপাত বলে আর কি এটাকে, তো এটা হলে জনসাধারণের জন্য অনেক উপকার হবে। পালিয়ে বেড়ানো ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে নির্মাণ প্রকল্পের কন্ট্রিবিউশনের ফলে প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটোই বাড়ছে, নষ্ট হচ্ছে কাজের গুণগত মানও। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশন ও তার প্রকৌশলী বিভাগকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা। কুমিল্লা সিটি কর্পোরেশন এর দায় এড়াতে পারে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের এর সাথে যুক্ত যে এই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এর দায় এড়াতে পারে না। এটার জন্য আমি মনে করি রিটেন্ডার দেওয়া উচিত, ঠিকাদারকে জরিমানা আদায় করা উচিত, এটাকে কাজ বাজেয়াপ্ত করা উচিত, তাদের সিকিউরিটি মানি বাজেয়াপ্ত করা উচিত এবং নতুনভাবে আবার ঠিকাদার দেওয়া উচিত। তবে দায় এড়াতে প্রকল্পের এমন পরিণতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় দখলদারদেরও দায়ী করছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্বলতা কিছুটা আছে, না বললেই না, কিন্তু সবচেয়ে বড় বিষয় সাইটের দুর্বলতাটা, সাইটের জটিলতাটাই বেশি। মানে সাততলাতে প্রাইমারি স্কুলটা একেবারে খালের উপরে, এটা ভাঙতে গেলে স্কুল সহ চলে আসবে, এরকম কিছু জটিল কিছু সমস্যা ওখানে রয়েছে, যার কারণে আসলে টাইমলি কাজটা করা যাচ্ছে না। আগামী 2027 সালের 25 মার্চ শেষ হচ্ছে এ প্রকল্পের মেয়াদ। মাসুদ আলম, এখন কুমিল্লা। নির্বিচারে বন উজাড়, পাহাড় কেটে সড়ক ও জনবসতি নির্মাণে রাঙামাটিতে সংকুচিত হয়ে পড়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে হাতির পাল ঢুকছে লোকালয়ে। গেল 1.5 দশকে বুনো হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 36 জন। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে 13টি হাতি। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন।
রাঙামাটির পাহাড়ে বিস্তীর্ণ ঘন সবুজ প্রাকৃতিক বনভূমি একসময় ছিল এশীয় মহাবিপন্ন প্রজাতি বনহাতির অবাধ বিচরণ ক্ষেত্র। মানুষের উপদ্রবহীন অবারিত নিরাপদ আবাস আর পর্যাপ্ত খাবারে অনুকূল পরিবেশ ছিল হাতির। কিন্তু সেই বনভূমি দখল করে বন উজাড়, পাহাড় কাটা, সড়ক নির্মাণ, পর্যটন কেন্দ্র তৈরি ও জনবসতি সম্প্রসারণ হয়েছে দিনের পর দিন। সংকুচিত হয়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে পড়ে এখন হাতির দেখা মিলছে লোকালয়, সড়ক, এমনকি ফসলের ক্ষেতেও। এতে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি, পঙ্গুত্ব বরণ, ঘরবাড়ি, সহায় সম্পদ, ফসল ও যানবাহন মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। বিপরীতে মানুষের হাতে প্রাণ হারিয়ে দিন দিন হাতির সংখ্যাও কমছে। রাঙামাটির কাপ্তাই, বরকল ও লংগদু উপজেলায় প্রায় অর্ধশতাধিক হাতির মধ্যে গত ১.৫ দশকে ১৩ হাতির মৃত্যু হয়েছে, আর প্রাণ হারিয়েছেন ৩৬ জন ও পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ। হাতি এখানে এসে ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে। বৃষ্টি হলে সবসময় রাস্তা ধারে বাইর হয়, লোকজন সামনে পড়লে হয়তো গাড়ি ভাঙে, মানুষ মারে। রোড হয়ে গেছে, তখন হাতিগুলি যাওয়ার জায়গা নাই, সেজন্য প্রায় সময় রোডে চলে আসে। যে সময় এই গাড়ি দেখে তারা শব্দ শুনলে আতঙ্ক হয়ে যায়। বনহাতির আক্রমণে নিহতের পরিবারকে ৩ লাখ ও আহতকে ১ লাখ টাকা হিসাবে গত ৫ বছরেই ১,১৪,০০,০০০ টাকা দিয়েছে বন বিভাগ। হাতি মানুষের সংঘাত বন্ধ ও হাতির বিলুপ্তি ঠেকাতে হাতির আবাসস্থল, নিরাপদ ও খাদ্য সুরক্ষার তাগিদ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। যে বনগুলো আছে সেই বনগুলো উজাড় করে ফেলবার কারণে স্বাভাবিক হাতির আবাসস্থলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। এটা কেন হচ্ছে, ওর খাবারটা কি ধরনের, ও কিভাবে বেড়ে উঠছে, কোন পরিবেশে থাকছে, পরিবেশগত কি পরিবর্তন হচ্ছে, এটার জন্য কিন্তু প্রচুর গবেষণার প্রয়োজন। হাতি মানুষের এহেন সংঘাত বন্ধে হাতির খাবারের বনায়ন, মানুষকে সচেতন করা এবং এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন ও সোলার ফেন্সিং প্রকল্প সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান এই বন কর্মকর্তা। আর সর্বশেষ যে পরিসংখ্যান আমার এই অঞ্চলে হাতির প্রায় ৪৫ থেকে ৫০টি হাতি থাকতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। মানুষ ও হাতির সংঘাত বন্ধে হাতির বসতি, বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। গড়ে তুলতে হবে সহজলভ্য প্রাকৃতিক বনায়ন। তবেই হাতি ও মানুষের প্রাণের সাথে সুরক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্য, এমন দাবি সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এবার খেলার প্রসঙ্গ। ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে ড্রয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হয়েছে ইউরোপের ৬ লিগের চ্যাম্পিয়ন সহ একাধিক শক্তিশালী দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও রানার্স আপ আর্সেনালও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওয়াও! মোনাকোয় জমকালো আয়োজনে হয়ে গেল ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে প্রতিটি দল খেলবে ৮টি ম্যাচ, ৪টি ঘরের মাঠে, ৪টি প্রতিপক্ষের মাঠে। আর ড্রতেই রিয়াল মাদ্রিদের সামনে খুলে গেছে কঠিন পথ। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ সিরিয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ডাচ চ্যাম্পিয়ন পিএসভি ও অস্ট্রিয়ার শিরোপাধারী এলএএসকে। এছাড়া খেলবে লাইপজিগের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে যেতে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মাঠে। সঙ্গে রয়েছে শাখতার ডোনেস্ক, গ্রিসের এইকে এথেন্স ও রোমা। এদিকে টানা ২ বারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। লুইস এনরিকের পিএসজি ঘরের মাঠে খেলবে বার্সেলোনার বিপক্ষে, আর সিটির মাঠে গিয়ে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এছাড়া লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার সূচিতেও রয়েছে সিটি, অ্যাস্টন ভিলার মতো কঠিন ইংলিশ প্রতিপক্ষ। গতবারের রানার্স আপ আর্সেনালও পেয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, নাপোলি ও বর্ষিয়া ডর্টমুন্ডের মতো শক্তিশালী দল। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর শুরু হবে লিগ পর্বের ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল হবে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে। ফারহান ইহসান, এখন। দর্শক, এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।